মিশু উত্তরের অপেক্ষা না করে দ্রুত মেঘালয়ের রুমে চলে এলো। বাইরে এসে ডাকতেই দরজা খুলে দিল মেঘালয়। মেঘালয়ের সাথে চোখাচোখি হতেই দুজনেরই বুকটা ধুকধুক করে উঠল। একই কষ্ট দুজনেই পাচ্ছে যে। মিশু দৃঢ় কণ্ঠে বলল, আমি থাকতে এসেছিলাম, কিন্তু আরেকবার আমাকে প্রমাণ করে দেয়া হলো যে আমি আপনার যোগ্য নই। মেঘালয় ভ্রু কুঁচকে তাকাল। মিশু চোখ মুছে জোরগলায় বলল, আমরা সত্যিই আলাদা হয়ে যাব। তবে আমি তন্ময়ের কাছে যাব না, কারণ আমি কখনো ওকে ভালোই বাসিনি। আপনি আমাকে ভুল বুঝলেন। মেঘালয় নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ঠান্ডা হওয়ার চেষ্টা করে বলল, প্লিজ বসো। শান্ত হও, আমি আসলে রাগের মাথায় তন্ময়ের হাতে তোমাকে রেখে এসেছি। আশা করি বুঝতে পেরেছ সেটা। মিশু বলল, হুম। কিন্তু একটা কঠিন সত্য কি জানেন? মানুষ কখনো ঠান্ডা মাথায় বউকে তালাক দেয় না, রাগের মাথাতেই তালাক দেয়। আপনি যদি আজকে রাগের মাথায় ডিভোর্স দিয়ে দিতেন, আপনি কিভাবে বললেন অধিকার ছেড়ে দিচ্ছেন? এতটুকু কাঁপল না গলাটা? মেঘালয় রেগে বলল, অনেক বলেছ, এবার আমাকে বলতে দাও। সবসময় চুপ করে তোমার কথাগুলোই শুনে এসেছি, তোমার পাগলামি সহ্য করে এসেছি। আমার ভেতরে কি হয়ে যায় তুমি বোঝো না? কতটা মাথা খারাপ হলে একটা মানুষ এই রাতেই পাগলের মতো ছুটে ঢাকা থেকে রংপুর চলে যায়? কতটা অনুভব করলে টায়ার্ড শরীরেও তোমাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খায়? আমি তোমার জন্য আমার আমিটাকেই হারিয়ে ফেলতে শুরু করেছি, তুমি বোঝো না? ভালোবাসা এমনই একটা জিনিস যেটা মানুষকে শিশুর মতো বানিয়ে দেয়। যে ভালোবাসা তোমাকে শিশুসুলভ বানাতে পারবে না সেটা ভালোবাসাই নয়। ভালোবাসার ধর্মই হচ্ছে ম্যাচিউর মানুষকেও শিশুসুলভ বানিয়ে দেয়া। এখন ভাবো কতটা রাগ উঠলে তোমাকে অন্য পুরুষের হাতে তুলে দিয়ে আসতে পারি? মিশু চুপ করে শুনল। কষ্টের মুহূর্তেও ভালোবাসার কথাগুলো শুনে ভালো লাগছে। কিন্তু মিশু তো তন্ময়কে কখনো ভালোবাসেনি। সেটা কিভাবে বুঝাবে মেঘালয়কে? মিশু একটু সময় নিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি। মেঘালয় চমকে উঠে তাকালো মিশুর দিকে। এই প্রথম ভালোবাসি কথাটা শুনল মিশুর মুখ থেকে। মিশু কান্না ভেজা কণ্ঠে বলল, সবাই আমার বাহিরটা দেখে। আমি ইনোসেন্ট, আমি অনেক লেম কাজ করি, আমি অনেক বোকা, অনেক পাগলাটে ধরনের, সবাই শুধু এই ব্যাপারগুলোই দেখে। আমার ভেতরে একটা মিশু আছে, যে মিশুটা আপনার প্রেমে একটু একটু করে পড়েছে, ভালোবেসেছে গভীরভাবে। সেই মিশুটাকে কখনো ফিল করেছিলেন আপনি? মেঘালয় চোখ বড় বড় তাকাল। মিশু হঠাৎই খুব বড় হয়ে গেছে মনে হচ্ছে। কণ্ঠে অসম্ভব দৃঢ়তা। মিশু বলল, জানেন আমি কখনো তন্ময়কে দেখিনি, কখনো ওর চোখ দেখিনি, কখনো ওর স্পর্শ পাইনি, কখনো শুনিনি ওর হৃদস্পন্দনের শব্দ। মাত্র কয়টা মাস ফোনে কথা বলার পর আমি ওকে যতটা অনুভব করেছি, প্রথম রাতে আপনার চোখের দিকে তাকিয়েই আমি তার চেয়ে বেশি অনুভব করেছি আপনাকে। প্রথম রাতেই সিএনজিতে, ট্রেনে, ট্রাকে আপনার বুকে মাথা রেখে যে শান্তিটা পেয়েছিলাম, কয়েক মাস ফোনে তন্ময়ের মুখে ভালোবাসি শুনেও এই শান্তিটা পাইনি। প্রথম রাতেই আপনার বুকে জায়গা পেয়ে মনে হচ্ছিল এখানেই আমি সবচেয়ে বেশি নিরাপদ। আপনার বুকে যখন আমাকে আগলে রেখে ঘুম পাড়িয়ে দিচ্ছিলেন, আমার মনে হচ্ছিল আমি আমার বাবার কোলে আছি। একটা মেয়ে তার বাবার বুকেই সবচেয়ে বেশি নিরাপদ, সেই বিশ্বাস আমি আপনাকে করেছি। মেঘালয় নিশ্চুপ, অবাক হয়ে শুনছে মিশুর কথাগুলো। মিশু বলল, আমি আসলে কখনো এত কাছ থেকে কাউকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখিনি। তন্ময়ের কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছিল, সেটা শুধুমাত্র এই মৃত্যু যন্ত্রণাটাকে দেখে। ভালোবাসার জন্য নয়।
একটা মানুষ মৃত্যুর আগে কিভাবে ছটফট করে সেটাই বারবার ফিল করছিলাম। আপনি খেয়াল করেননি আমি বারবার বলছিলাম, তন্ময় কি মরে যাবে? আপনি আমাকে বোঝেন না? জানেন না আমি কাকে ভালোবাসি? আমার সামনে একটা মানুষ দম বন্ধ হয়ে মরে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। এখানে অন্য কোনো অনুভূতি কাজ করেনি আমার বারবার মনে হচ্ছিল একটু পাশে থাকলে যদি মানুষটা ভালো হয়ে যায়। ওর তো কেউ নেই, বাবা মাও মরে গেছে। অনেক কাছের একটা মানুষ ছিল আমার কষ্ট হচ্ছিল ওর কষ্ট দেখে। কিন্তু বাস্তবিক পক্ষে আমি আপনাকেই ভালোবাসি, আপনাকেই চাই, সেটা কেন বোঝেন না আপনি? মেঘালয় মুগ্ধ হয়ে শুনছে। কোনো মেয়ে নিজের ভালোবাসার কথা এভাবে বলতে পারে ও জানত না। মেঝের দিকে তাকিয়ে রইল আর অনুভব করে যেতে লাগল মিশুকে। মিশু আবারও বলতে শুরু করল, আমার ভেতরে একটু একটু করে কাঁপন ধরিয়েছেন আপনি। আত্মার জন্য আত্মার ছটফটানি যেমন হয়, ঠিক তেমনটাই। আপনার স্পর্শ আমাকে পাগল করে ঠিকই, কিন্তু এসবের বাইরেও আমার বুকটা যে আপনার জন্যই অস্থির হয়ে ওঠে, আপনার জন্যই আমার মনের সবকিছু এলোমেলো হয়ে যায়, জানেন না সেটা? যদি তন্ময়কেই ভালোবাসতাম, দুদিন আগে যখন তন্ময় আমার বাসায় গিয়েছিল তখনই ওকে গ্রহণ করতাম। কিন্তু আমি বটি হাতে ওর সামনে গিয়েছিলাম। আব্বু তো বলেছিল দ্রুত আমাদের বিয়ের প্রোগ্রামের ব্যবস্থা করতে। কিন্তু আমি বাসায় ফোন দিয়ে বলেছিলাম কিছুদিন সময় দাও। সবার সাথে সময় কাটানোর জন্য এটা বলিনি। আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না বলেই বলেছিলাম। ওই কয়েকটা দিন আপনি এক সেকেন্ডের জন্য বাইরে গেলেও আমার ছটফট লাগত। এক পলক দেখার জন্য পাগল পাগল লাগত। এত কাছে পেয়েও আমার অস্থির লাগত, কারণ ভালোবাসারা এমনই। মেঘালয় এগিয়ে এসে মিশুকে ধরল। বাহু ধরে কাছে টেনে নিল। মুখটা দুহাতে ধরে বলল, এত ভালোবাসিস অথচ কখনো বুঝতে দিসনি কেন পাগলি? মিশু চোখের জল ছেড়ে দিল। কাঁদতে কাঁদতে বলল, আমি বুঝতে দিতে চাইনি। আগে বুঝতে চেয়েছিলাম আপনি আমাকে কতটা ভালোবাসেন। ঠিক এ কারণেই আমি 10 দিন যোগাযোগ বন্ধ রাখতে বলেছিলাম। তাতে করে আপনার ভালোবাসাটাও বুঝতে পারতাম। আমি জানতাম আপনি একদিন পরেই ফোন দিতেন। মেঘালয় মিশুর নাকের সাথে নিজের নাকটা ঘষে দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি রে, অনেক ভালোবাসি। আমি এর ভাগ কাউকেই দিতে পারবো না। তোমার শরীরের প্রত্যেকটা লোমকূপ ও আমার। তাহলে কেন তখন ওই কাজটা করলেন? মাফ করে দাও না আমায়। রাগটা সামলাতে পারিনি। আমি নিজে না খেয়ে তোমার জন্য খাবার নিয়ে গিয়েছিলাম। তোমাকে রেখে আমার গলা দিয়ে খাবার নামতো না। তুমি ওভাবে বলায় রাগ উঠে গিয়েছিল। এটাকেই কি ভালোবাসা বলে মেঘ? মেঘালয় বুকে ঝাপটে ধরল মিশুকে। শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে লাগল। মিশুও কাঁদছে। আজ সব ভুল বুঝাবুঝির অবসান হয়ে গেল। সবশেষে একটাই ইউনিভার্সাল ট্রুথ, মিশু ও মেঘালয় একজন আরেকজনের জন্যই। কেউই কাউকে ছাড়া থাকতে পারবে না। একে অপরকে জড়িয়ে ধরে বুকের ভেতর ঢুকিয়ে ফেলতে চাইছে। তবুও বোধহয় শান্তি হবে না। মিশু বলল, জানেন তিস্তা নদীতে ভাসতে ভাসতে আমার কতটা সুখ লাগছিল। আমি প্রকৃতির মাঝে ছিলাম না, প্রকৃতিকে উপভোগ করতে পারিনি। শুধু আপনাকেই অনুভব করেছি। আমি জানতাম আমাদের জুটি হওয়া কখনো সম্ভব না। নিজেকে বোঝাতাম প্রেমে পড়িস না। তবুও আমি প্রেমে পড়ে গেছি। ভালোবাসার শুরুটা প্রথম দিন থেকেই শুরু। ট্রাকে যখন আপনার বুকে মাথা রেখেছিলাম, ইচ্ছে করছিল আজীবন এভাবেই থাকি। এই ভালোবাসার জন্যই হয়তো প্রকৃতি অ্যাক্সিডেন্টলি হলেও আমাদেরকে এক করে দিয়েছে। মেঘালয় মিশুর মুখটা দুহাতে ধরে বলল, এই ব্যাপার হুম,
আমি তো ভেবেছিলাম আমি একাই ভালোবাসি, তুমি শুধু মজাটা উপভোগ করো। ধুর, আপনাকে ইমপ্রেসড করার জন্য সবসময় সাজগোজ করে থাকতাম, খেয়াল করেননি হয়তো। মেঘালয় কান্না ভেজা মুখেও হাসি ফুটিয়ে বলল, পাগলি রে, এত ভালোবাসিস? আপনার শরীরেরও প্রতিটা লোমকূপ আমার। যেদিন হোটেলে ওই মেয়েটাকে প্রস্তাব দিচ্ছিলেন, আমি জাস্ট সহ্য করতে পারিনি। মিথ্যে হলেও আপনি কাউকে এরকমভাবে বলতে পারবেন না। আপনি শুধু আমার, শুধু মিশুর। মেঘালয় মিশুকে বুকে চেপে ধরে একেবারে বুকের সাথে পিষে ফেলতে চাইছে। তবুও বুঝি শান্তি লাগবে না। বলল, মিশু রে, তোকে কলিজার ভেতর ঢুকিয়ে রাখতে পারতাম যদি। কতটা কাছে পেলে আর কষ্ট হবে না বলতো? মিশু কোনো উত্তর দিল না। দুই ভালোবাসার পাগল এতদিন পরে যেন সত্যিকার সুখী মানুষ হতে পেরেছে। একজন আরেকজনকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। মিশু মেঘালয়কে ছেড়ে দিয়ে বলল, শেষবারের মতন একবার কপালে চুমু দেবেন? মেঘালয় অবাক হয়ে বলল, মানে? আমি মাকে বলেছি আপনার ছেলের জীবন থেকে সরে যাব। আমি তো এই পরিবারের যোগ্যই নই। মিশু, তুমি জানো তুমি বলছো? জানি। আমার আর এই অপমান ভালো লাগে না। আমি তো কোনো অপরাধ করিনি। তবুও বারবার একই কথা, যোগ্য নও, আমাদের একটা স্ট্যাটাস আছে। যে কথা তন্ময় বলেছে, সেই কথা আপনার মাও বলেছে। এমনকি আপনিও একদিন বলবেন। মেঘালয় একটু চুপ থেকে বলল, তুমি আমাকে ভালোবাসো। আমাকে ছেড়ে যেতে পারো না তুমি। মিশু উত্তরে বলল, হ্যাঁ বাসি। সেটা তো আজকে জানলেন। আমি না জানালে সেটাও জানতেন না। আপনি আমাকে বুঝতেই পারেন না। মিশু, সরি। প্লিজ এমন করো না। মিশু বলল, করতাম না যদি মা কথাগুলো না বলতেন। আমি নাকি লেইম কাজ করি। সেটা শুনতে খারাপ লাগলেও সত্যই বলেছেন। আমি আসলেই অনেক বেশি ইম্যাচিওর। আপনার পাশে আমাকে মানায় না। আপনার সাথে, আপনার পরিবারের সাথে দাঁড়ানোর মতো যোগ্যতা আমার নেই। আপনিও বলেছেন আমাকে আপনার সমান সমান হতে হবে। আপনার সাথে চলতে হলে আপনার মতোই নিজেকে গড়ে তুলতে হবে। আমি যদি না পারি, একদিন আপনিও বিরক্ত হয়ে যাবেন। মেঘালয় কিছুক্ষণ চুপ থেকে বলল, হুম, কথাগুলো সত্যি বলেছ। কিন্তু এই মুহূর্তে আমি বলছি, তুমি যেমন আছো সেরকমই আমি খুশি। তুমি আমার থেকো, তাতেই হবে। আজ ভালোবাসা আর দূরে যাওয়ার জ্বালাটা বুঝতে পেরেছেন বলেই এটা বলছেন। আমি আপনার কিংবা এই পরিবারের কারো বিরক্তির কারণ হতে চাই না। আপনি তো জানলেন আমি আপনার। যদি ভাগ্যে থাকে, কোনো দিনও আবার এক হব। মিশু, পাগলামি করো না। মিশু একটু পিছিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, যতদিন না আমার নিজেকে এই পরিবারের যোগ্য মনে হবে, যতদিন না আপনার বাবা মা নিজে আমাকে ডেকে এই বাড়িতে আনবে, ততদিন আমি আসব না। বিয়ের প্রোগ্রামটা আর হচ্ছে না। আপনি আমাকে সত্যিই ভালোবাসেন কিনা তার প্রমাণ এবার হবে। যদি ভালোবাসেন, আপনার ফ্যামিলির কাছে আমার জন্য সাপোর্ট করবেন। আর আমি যদি আপনাকে ভালোবাসি, তাহলে নিজেকে প্রমাণ করে দেখাবো যাতে আপনার পরিবার সম্মানের সাথে আমাকে নিয়ে আসে। আত্মসম্মান আমারও আছে। মেঘালয় মিশুর হাত দুটো ধরে বলল, আমি আব্বু আম্মুকে ম্যানেজ করে নিব। ওদের বুঝিয়ে বললেই বুঝবে। বিয়ের প্রোগ্রামটা হোক, প্লিজ। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। সেটা আপনার সমস্যা, আমার না। বারবার অপমানিত হওয়ার চেয়ে নিজে একা একা সম্মান নিয়ে বাঁচাও ভালো। আমাকে এখন আমার মতো থাকতে দিন। আমি কি করতে পারি নিজের যোগ্যতায় দেখিয়ে দিতে চাই। আমি আপনার সাহায্যে কিছু করতে চাই না।
মেঘালয় ব্যস্ত হয়ে বলল, তোমার আত্মসম্মানকে আমি স্যালুট জানাই, কিন্তু তুমি আমার থেকে আলাদা হয়ে যেও না প্লিজ। আপনাদের সমান হতে হবে না। আমার জন্য আমার ফ্যামিলিকে শুনতে হয় তাদের কোনো স্ট্যাটাস নেই। আমার কলিজায় লাগে কথাটা। আপনার পরিচয় নয়, আমাকে আমার পরিচয় পরিচিত হতে দিন। এর জন্য আমাকে কেন শাস্তি দেবে? কারণ আপনিই আমার প্রতিদ্বন্দ্বী। শেষবারের মতো একটা চুমু দিতে বলেছিলাম। মেঘালয় থমকে দাঁড়িয়ে রইল। মিশুর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কিন্তু যা বলছে সবই সত্যি বলছে। যোগ্যতা প্রমাণের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু অনিশ্চিত সময়ের জন্য দুজনে আলাদা হয়ে যাবে এটা ভাবা যায় না। মিশু নিজেই এগিয়ে এসে মেঘালয়ের শার্টের কলার টেনে ধরে কাছে টেনে নিল। মেঘালয় হা হয়ে তাকিয়ে আছে। মিশু শক্ত করে একবার ঝাপটে ধরে মেঘের চুলগুলো দুহাতে খামচে ধরে পা দুটো উঁচু করল। মেঘালয়ের কোনো সাড়া না পেয়ে ছেড়ে দিল মিশু। বলল, থাক, এটা না হয় পরের বার দেখা হলে দিবেন। আমি চলে যাচ্ছি। মেঘালয়কে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে এলো মিশু। 56 বাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগল কি করবে এখন, কোথায় যাওয়া যায়। এমন সময় মেঘালয় এসে পাশে দাঁড়াল। মিশু জিজ্ঞেস করল, আপনি এলেন কেন? আমার সাথে যাবেন নাকি? নিয়ে গেলে যাব। আমি আপনাকে নিয়ে যাব না। তবুও যাব। মিশু তীক্ষ্ণ চোখে তাকিয়ে জানতে চাইল, কেন? মেঘালয় বলল, আমি তন্ময়ের মতো দায়িত্বহীন নই যে রাস্তায় ফেলে যাব। তুমি চলে যেতে চাইছো যাবে, কিন্তু একা একা এখন কোথায় যাবে খেয়াল রাখাটা আমার দায়িত্ব। কোথায় যেতে চাও বলো, আমি নিজে গিয়ে রেখে আসব। মিশু ফিক করে হেসে বলল, এই দায়িত্ববোধ জিনিসটার জন্যই আপনাকে আমার খুব ভালো লাগে। আমার আর কিছু ভালো লাগে না। এখন ইয়ার্কির সময় না। আমি ছোট চাচার বাসায় যাব। সেখানে আবার মাসুদের মতো ভাই নেই তো? তোমার চাচাতো ভাইয়েরা আবার ঘরে শত্রু বিভীষণের মতো? না, আমার বোন খুব ভালো মেয়ে। গাড়িতে ওঠো, রেখে আসছি। মিশু কিছু না বলে গাড়িতে গিয়ে উঠল। মেঘালয় গাড়ি স্টার্ট দিয়ে বলল, যা করছো ভেবে করছো তো? হ্যাঁ, আমি যা করছি একদম সঠিক করছি, সেটা আপনিও বুঝতে পারছেন। আবারও ভাবো। মিশু তেজের সাথে বলল, মা আমাকে বলেছে এক পা ফেলার আগে আমাকে ভাবতে হবে আমি কার ছেলের বউ। একটা মেয়ে আজীবন এই সীমাবদ্ধতার মধ্যেই বাঁচে। বিয়ের আগে সবাই জানতে চায় তুমি কার মেয়ে, আর বিয়ের পর তুমি কার বউ কিংবা কার ছেলের বউ। একটা মেয়ের নিজস্ব কোনো পরিচয় নেই। মাকে সবাই চেনে একজন ভালো ডক্টর হিসেবে, তারপর উনি অন্যের স্ত্রী। আমিও নিজের একটা পরিচয় চাই, তারপর আপনাদের। মেঘালয় শান্ত হয়ে ভাবল কথাটা। বেশ বলেছে মিশু। কথাটা অনেক মনে ধরেছে ওর। গাড়ি থামিয়ে মিশুর দিকে তাকালো মেঘ। মিশু বলল, কি? গাড়ি থামালেন যে? একটা কথা বলবো মিশু? হুম বলুন। তোমার এই কথাটাকে আমি স্যালুট জানাই। তবে একটা আদেশ থাকবে তোমার প্রতি। দূরেই যখন থাকবে তাহলে আমার এই কথাটাও তোমার সত্যতে রূপান্তর করতে হবে। পারবে? কি রকম? মেঘালয় মিশুর চোখে চোখ রেখে বলল, তোমার নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করাতে হবে যেন সবাই তোমাকে তোমার পরিচয় চেনে। একদিন তুমি লাইভ প্রোগ্রামে যাবে, টকশোতে যাবে। তখন আমি কিংবা আমার পরিবার যাব তোমার পরিচয়ের সুবাদে। সবাই যেন আমাদের দেখলে বলে এটা মিশুর হাজবেন্ড কিংবা মিশুর শাশুড়ি। তোমার বাবা যেন গর্বের সাথে বলতে পারে আমি মিশুর বাবা। তখন বাবা তোমার পরিচয় পরিচিত হবে।
এরকম কিছু করে দেখাতে পারবে? উদ্দীপনা খেলে গেল মিশুর চেহারায়। চেহারা দৃঢ় হয়ে উঠল। মাথা ঝাঁকিয়ে বলল, আমি পারব। এই আত্মবিশ্বাসটাই এনাফ। আমি অপেক্ষা করব তোমার জন্য। তারপর মিশুর হাতের উপর হাত রেখে বলল, আমি সবসময়ই তোমার। নিজের একটা স্থান গড়ে তারপর আমার স্ত্রী হয়ে ওঠো। সবসময় পাশে আছি। ভরসা রেখো। মিশু প্রসন্ন হাসি দিল। মেঘালয়ও হাসার চেষ্টা করল। মিনিট 20 গাড়ি ড্রাইভ করে গেল, কিন্তু কেউ কোনো কথা বলল না। নীরবতারও একটা ভাষা আছে। নীরবেই বলা হয়ে গেল কত কথা। মেঘালয় মিশুকে ওর চাচার বাসার সামনে নামিয়ে দিয়েই গাড়ি স্টার্ট দিল। প্রসন্ন হাসি দিয়ে বিদায় দিল মিশু। দুজনের মুখটাই হাসি হাসি, কিন্তু অনির্দিষ্ট সময়ের জন্য দূরত্বের কথা ভেবে বুকটা কিভাবে ফাটছে তা কাউকে দেখানো যায় না। 57 অনেকক্ষণ গালে হাত দিয়ে বসে রইল মিশু। মনটা বড্ড বিক্ষিপ্ত হয়ে আছে। ধীরে ধীরে চেষ্টা করছে মনকে শান্ত করার। এরপরের পদক্ষেপ কি হবে সেটাই ভাবছে একমনে। এখন কোথায় যাবে আর কি করবে? মাথায় কিছুই আসছে না। রুমে এসে বেশ কিছুক্ষণ আয়নায় তাকিয়ে নিজেকে দেখল। ভালোভাবে পর্যবেক্ষণ করল। বাহ্যিক চেহারায় কোনো সমস্যা কি আছে? হ্যাঁ আছে। নিজেকে দেখতে ভালো লাগছে না আজকে। এমন কিছু করতে হবে যাতে নিজেকে দেখতে ভালো লাগে। বাথরুমে গিয়ে শাওয়ারের নিচে বসে রইল অনেকক্ষণ। ভিজল প্রায় 1 ঘন্টা ধরে। পুরোটা সময় চোখ বন্ধ করেছিল। ধীরে ধীরে মনটা শান্ত হয়ে এসেছে। ফুরফুরে লাগছে অনেক। গা মুছে পোশাক বদলে চুলে তোয়ালে বেঁধে রুমে চলে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে এবার মুগ্ধ হয়ে গেল। বাহ, বেশ পরিচ্ছন্ন লাগছে তো। এটা সত্যি যে প্রতিটা মেয়েকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সুন্দর দেখায়। গোসলের আগে চুলগুলো এলোমেলো হয়েছিল, খাওয়া নেই 2 দিন ধরে। খাবারের কথা মনে পড়তেই বুঝতে পারল খিদে পেয়েছে অনেক। খিদেও পেট চো চো করছে। আগে খেয়ে নেয়া দরকার। বাসায় আজকে কেউ নেই। চাচা চাচি দুজনেই বাইরে। চাচাতো বোনটা দরজা খুলে দিয়ে টুকটাক কথা বলে সেও বাইরে চলে গেছে। সবাই যে যার কাজে ব্যস্ত। তবে ফাঁকা বাড়িতেই ভালো লাগছে। একাই টেবিলে বসে খাবার খেয়ে নিল মিশু। তারপর রুমে চলে এলো। মাথা থেকে তোয়ালে খুলে আয়নার দিকে তাকালো। ভেজা চুল হাত দিয়ে আছড়ে নিল। মুখে ক্লান্তির ছাপ থাকা সত্ত্বেও নিজেকে স্নিগ্ধ মনে হচ্ছে। আচ্ছা, ওরা বারবার কেন যোগ্যতা নিয়ে কথা বলে? চেহারায় তো কোনো সমস্যা নেই। সমস্যা কি তাহলে? অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করার পর আবিষ্কার করল সমস্যা হচ্ছে আউটলুকিংয়ে। স্মার্টনেসের একটা প্রধান শর্ত হচ্ছে আউটলুক। শুধু মনের দিক থেকে সুন্দর হলেই হয় না। আউটলুক বদলানো প্রয়োজন। বাহ্যিক রূপটাকেও যেন দেখতে মানানসই আর সুন্দর দেখায়। সর্বপ্রথম একটু রেস্ট নেয়া দরকার, তারপর অন্য কিছু। অনেকদিন ধরে যা ধকল গেল। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই ঘুম এসে গেল। টানা 3 ঘন্টা ঘুমিয়ে বিছানা ছেড়ে উঠল রাত 8টায়। ফ্রেশ হয়ে রুমে এসে দেখল চাচাতো বোন মিফতা চা নিয়ে এসেছে। চায়ে চুমুক দিতে দিতে মিশু সংক্ষিপ্ত করে ঘটনাটা খুলে বলল মিফতাকে। সব শুনে মিফতা বলল, এখন কি করার চিন্তাভাবনা করছিস? জানি না। আব্বু আম্মুর সাথে এখনো কথা হয়নি। ওরা নিশ্চয়ই বলবে শ্বশুরবাড়ি ফিরে যেতে। বলুক, আমি যাব না। আমি মেঘালয়কে কথা দিয়েছি তার সম্মান উঁচু করে নিজে সম্মানের সাথ হই বাড়িতে যাব। তাহলে ভাব এখন কি করবি?
মিশু নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিল। পরক্ষণেই মাথায় একটা ব্যাপার ঝিলিক খেলে গেল। কয়েকদিন আগে শুনেছিল স্কলারশিপ পরীক্ষার তারিখ নির্ধারণ করে দিয়েছে। এপ্লাই তো করাই আছে, পরীক্ষা দেয়া যায় কিনা? মিফতা শুনে বলল, লং টাইম পড়াশোনা করিস না, পারবি কি? মিশু আত্মবিশ্বাসের সাথে বলল, আমি ইংলিশে অনেক ভালো। বিয়ের আগে অনেক প্র্যাকটিস করেছি। স্কলারশিপ এক্সামটা দেওয়ার জন্য অনেক প্রস্তুতিও নিয়েছি। আমি একটা সুযোগ নিতে চাই। পরীক্ষা কবে দেখতে হবে? এরপর অনলাইন ঘেটে দেখতে পেল একদিন পরেই পরীক্ষা। পুরো শরীরে ঝংকার খেলে গেল মিশুর। গতবার যারা পরীক্ষা দিয়েছিল তাদের কাছে শুনেছে এই পরীক্ষায় শুধুমাত্র ইংলিশ বেসিক রুলস থেকেই প্রশ্ন হয়। খুব একটা কঠিন প্রশ্ন হয় না। কারণ আমাদের দেশেই একমাত্র পরীক্ষাটা হচ্ছে, আর এদেশের শিক্ষার্থীরা ইংলিশে ততটা দক্ষ নয়। আরেকটা ব্যাপার হচ্ছে, আইসিসিআর স্কলারশিপের কথা আমাদের দেশের বেশিরভাগ ছাত্রই জানে না। প্রতিযোগিতায় অংশ নেয় খুব কম সংখ্যক ছাত্র। একটু ভালো করলেই টপকে যায়। ছোটবেলা থেকেই মিশু ইংলিশে অনেক ভালো। প্রতিটা ইংরেজি পরীক্ষায় ওর A+ থাকবেই। আর ইংলিশে কথা বলতেও অনেক পটু। প্রতিদিনই অন্তত 200টা ট্রান্সফরমেশন অব সেন্টেন্স করত। আশা করা যায় পরীক্ষায় পাশ করা সম্ভব। অনেক উত্তেজনা বোধ করছে মিশু। অনেক দিনের ধকলে মনটা মরে গিয়েছিল যেন। পরীক্ষার কথা ভেবে আবারও উত্তেজিত হয়ে উঠল। ইংরেজি ওর সবচেয়ে প্রিয় বিষয়। এত বছর ধরে ইংরেজিতে ভালো ফলাফল করে এসেছে ও। এবার এই পরীক্ষায় নিজের সবটুকু ঢেলে চেষ্টা করতে হবে। পাশ করতে পারলেই আর বাবা মায়ের কাছেও বোঝা হয়ে থাকতে হবে না। ভার্সিটিতে ভর্তি থেকে শুরু করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত সমস্ত খরচ সরকার বহন করবে। উফ, খুব উত্তেজনা কাজ করছে। 58 বাবা মায়ের সাথে ফোনে কথা বলার পর কিছুক্ষণ মেডিটেশন করল মিশু। বারবার মেঘালয়কে মনে পড়ে যাচ্ছিল। মেডিটেশন করার ফলে মেঘালয়ের ভূতটা মাথা থেকে নেমে গেছে। রাতের খাবার শেষ করে একেবারে শান্ত হয়ে পড়তে বসে গেল। ঘুমানোর ফলে শরীরটা ফুরফুরে হয়ে গেছে। আজ আর ঘুমাতে হবে না, আজকে শুধুই পড়াশোনা। কিছুক্ষণ বেসিক রুলস নিয়ে ঘাটাঘাটি করে অনলাইনে ঢুকে গেল। 10 মিনিট স্কুলে ঢুকে সরাসরি পরীক্ষা দিতে লাগল। এক একটা পরীক্ষা দেওয়ার পর উত্তর নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করল। এভাবে রাত 2টা পর্যন্ত শুধু অনলাইনেই ইংলিশ পরীক্ষা দিয়ে গেল। অনেক দিন পর প্র্যাকটিস করতে বসে মগজ ঝালাই হয়ে যাচ্ছে। পড়তে পড়তে বোর লাগছিল। উঠে এসে আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ইংলিশে কথা বলল একা একা। বারবার আটকে যাচ্ছে, জোরটা কাজ করছে। দীর্ঘদিন ইংরেজিতে কথা বলা হয়নি। কিছুতেই পারছে না কথা বলতে। মিনিট 15 চেষ্টা করার পর 1 কাপ চা খেয়ে আবারও পড়তে বসল। এবার প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্রশ্নপত্র ঘাটাঘাটি করতে লাগল। সবই ইংরেজিতে হওয়ায় খুব মজা লাগছে মিশুর। কারণ ইংলিশ পড়তে ও সবচেয়ে বেশি ভালোবাসে। স্কিল ডেভেলপমেন্ট সলভ করতে করতে ফজরের আজান হয়ে গেল। মিশু একটা জিনিস ভালোভাবেই জানে, যে ধর্মেরই ব্যক্তি হোক না কেন, প্রার্থনা অত্যন্ত জরুরি। এখন থেকে নিয়মিত প্রার্থনায় মনোযোগী হতে হবে। অজু করে এসে নামাজে বসে গেল। নামাজ শেষ করে উঠে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ইংলিশ লিটারেচার পড়তে আরম্ভ করল। পড়তে পড়তে কখন যেন ঘুম এসে গেল চোখে। বিছানায় এসে শোয়ামাত্রই ঘুমে ঢলে পড়ল। পরের দিনটাও পড়াশোনায় ব্যস্ত হয়ে রইল। নিজের সবটুকু ঢেলে দিতে হবে এই পরীক্ষায়। এতদিনের অর্জিত সমস্ত মেধাকে কাজে লাগাতে হবে। প্রস্তুতি আগে থেকেই নেয়া ছিল,
মাঝখানে কয়েকটা দিন বিরতি দেয়ায় জোরটা এসে গেছে। টানা 24 ঘন্টা আবারও চর্চা করার ফলে জোরটা কেটে গেল। বেশ মজা পাচ্ছে পড়াশোনা করতে। রাত্রিবেলা গভীর মনোযোগ দিয়ে পড়ছিল। রাত পোহালেই পরীক্ষা। এমন সময় মিফতা এসে ওর ফোন এগিয়ে দিয়ে বলল, আন্টি ফোন দিয়েছে। মিশু ফোন কানে ধরে বলল, হ্যালো আপু, আমি মিতু। কেমন আছিস আপু? ভালো আছি। তুই? আমিও ভালো আছি। রাতে খেয়েছিস আপু? হ্যাঁ। তুই? হুম। আপু, একটা কথা বলবো, রাগ করবি না তো? না রে, আমি কি তোর উপর রাগ করি কখনো? বল কি কথা। আগে প্রমিস কর কল কাটবি না। আচ্ছা বাবা, প্রমিস। এবার বল কি কথা। কনফারেন্সে মেঘ ভাইয়া আছে, একটু কথা বলবি ভাইয়ার সাথে? চমকে উঠল মিশু। বুকটা কেমন চিনচিন করে উঠল। প্রথমে ভাবল কথা বলবে না, পরক্ষণেই বলল, ঠিক আছে। ওকে কলটা কেটে এই নাম্বারে কল দিতে বল। এরপর কলটা টুক করেই কেটে গেল। মিশু ফোন হাতে বইয়ের দিকে তাকাল। বুকের ভেতরটা কেমন কেমন যেন করছে। এরকম কেন হচ্ছে? মেঘালয়ের কথা শুনেই হার্টবিট বেড়ে গেল ধূপ করেই। মেঘালয়ের নাম্বার থেকে কল এলে মিশু রিসিভ করে নিশ্চুপ হয়ে রইল। মেঘালয় বলল, কেমন আছো মিশু? ভালো আছি। আপনি? জানো না। মিশু নিশ্চুপ। মেঘালয়ের গলা শুনে এমনিতেই ছটফট লাগছে, তার উপর জানো না শব্দটা আরও বেশি ধুকধুকি বাড়িয়ে দিল। মিশু বলল, খেয়েছেন রাতে? না। খেয়ে নিন তাড়াতাড়ি, নয়তো কথা বলবো না। মেঘালয় অবাক হয়ে বলল, বাহ, অনেক স্বাভাবিক আছো দেখছি। একদম। জানেন আমি একটা গুড গার্ল হয়ে গেছি? ওমা তাই? কিরকম? আমি আজকে নামাজ পড়েছি। গত রাত সারারাত পড়াশোনা করেছি, আজকে দিনে পড়াশোনা করেছি। এখনো পড়ছি। বাহ, কি পড়াশোনা করছো? যা যা পড়তে ভালো লাগছে সব পড়ে ফেলছি। আমি একটা গুড গার্ল হয়ে গেছি না? মেঘালয় হেসে বলল, পাগলি। পাগলি না তো, গুড গার্ল। আমার পাগলিটা। ভেবেছিলাম তুমি কান্নাকাটি করে নিশ্চয়ই এখন বিছানায় মরার মতো পড়ে আছো। তুমি দেখছি একদিনেই চেঞ্জ হয়ে গেছ। মিশু বলেই এটা সম্ভব হয়েছে। আপনার বউ তো। হা হা হা। মিশুর হাসি শুনে আরও অবাক হল মেঘালয়। মুগ্ধ হয়ে গেল একেবারে। মুগ্ধতার কারণে কথাই বলতে পারছিল না। মিশু বলল, আচ্ছা আপনি গত রাতে ঘুমাননি তাই না? ঘুম আসে না রে তোমাকে ছাড়া। জানি জানি। ঘুম আসার জন্য উল্টা পাল্টা কাজ করতে হয়। এখন আপনি উল্টা পাল্টা কাজ করুন, আমি একটু পড়াশোনা করি। আমি কাল সারা রাত আপনার সাথে কথা বলবো। আচ্ছা। মেঘালয় হেসে বলল, আচ্ছা। কিন্তু উল্টা পাল্টা কাজ বলতে? কি আবার? কোলবালিশের সাথে লটার পটর করুন। হো হো করে হেসে উঠল মেঘালয়। হাসি থামতেই চাইছিল না। মিশু আবারও বলল, হেসে উড়িয়ে দিচ্ছেন? এখন কোলবালিশের সাথে লটার পটর করুন। আমি পড়ছি বললাম তো। কাল রাতে ফোন দিব। দিনে দেয়া যায় না? না, দিনে আমার কাজ আছে। এখন রাখব, পড়তে বসেছি। আজকে খেয়েদেয়ে গুড বয়ের মতো ঘুমিয়ে যান, নয়তো কথা বলা বন্ধ করে দিব। ওকে বাবা। শাসন করতেও জানো দেখছি। ঠিক আছে, গুড নাইট। মিশু ফোন কেটে দিয়ে মিটিমিটি হাসতে লাগল।
বইয়ে মুখ গুজে আবারও পড়াশোনা শুরু করল। 59। পরীক্ষার প্রশ্নপত্র দেখে হৃদস্পন্দন অনেক বেড়ে গেল মিশুর। বেশিরভাগ প্রশ্নই ওর জানা রুলসের মধ্যেই পড়েছে। দ্রুত একটা একটা করে গুছিয়ে উত্তর দিতে আরম্ভ করল। অল্প সময়ের মধ্যেই অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হবে। মিশু মনোযোগ দিয়ে সমাধান করে যাচ্ছে। ধীরে ধীরে সবগুলো উত্তর করা শেষ হয়ে গেলে আরেকবার পড়ে দেখল। উত্তেজনায় বুকটা কাঁপছে মিশুর। অনেক আশা নিয়ে পরীক্ষা দিতে এসেছিল। প্রশ্নপত্র দেখে মনটা উৎফুল্ল হয়ে উঠেছে ওর। পরীক্ষা দিয়ে বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন দেখা যাক কি হয়। খুশিমনে চাচার বাসায় ফিরে এলো মিশু। রাতে ভালোমতো ঘুম হয়নি। ঘুমানো প্রয়োজন। গোসল সেরে খেয়ে ঘুম দিল একটা। টানা 3 ঘন্টা ঘুমিয়ে আজকের শরীরটা ফুরফুরে লাগছে। কিন্তু আজকে তো আর পড়াশোনার চাপ নেই। কি করা যায় তাহলে? বাসায় কবে যাওয়া যায় সেটা পরের বিষয়। এখন কি করা যায় সেটা আগে ঠিক করতে হবে। কম্পিউটারে বসে গেমস খেলল কিছুক্ষণ। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো বিভিন্ন স্টাইলে বেঁধে নিজেকে দেখছিল কেমন দেখায়। সবসময় একই স্টাইলে চুল বেঁধে না রেখে মাঝে মাঝে ভিন্ন স্টাইলও করা যায়। এতে একটা আলাদা লুক চলে আসবে। আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ খেলা করল। রাতের খাবার খাওয়ার পর বুকশেলফ থেকে একটা বই নিয়ে পড়তে বসে গেল। কিছুক্ষণ পর মিফতা এসে ফোনটা দিয়ে বলল, ভাইয়া ফোন দিয়েছে। উত্তেজিত হয়ে ফোন রিসিভ করল মিশু। বলল, কেমন আছেন? ভালো। আজকে রাজকন্যার মনটা খুব ভালো মনে হচ্ছে। হুম, দারুণ রকমের ভালো। আচ্ছা, গতরাতে আপনি ঘুমিয়েছিলেন? হুম, ফ্রেশ ঘুম দিয়েছি। প্রতিরাতে এভাবেই কথা বলবা তাহলেই ঘুম আসবে। আমি জানি আপনি কোলবালিশের সাথে লটার পটর করেছেন। হো হো করে হেসে উঠল মেঘালয়। হাসতে হাসতে বলল, দুষ্টু। তোমার চঞ্চল কণ্ঠ শুনলে ভালো লাগে আমার। সবসময় এরকম চঞ্চলই থাকবা তো? হ্যাঁ ইয়া। এই পাজি, এরকম করছো কেন? মিশু হেসে ফেলল। আজকে মনটা খুব ভালো। খুবই আনন্দ হচ্ছে। এমন সময় ফোনে কল আসলো। নাম্বার সেভ করা যার নামে। মিশু মুখ ভেঙচে মেঘালয়কে বলল, আপুর বয়ফ্রেন্ড কল দিয়েছে। আমি আপুকে ফোন দিয়ে আসছি। আর একটু কথা বলি না প্লিজ? ওর বয়ফ্রেন্ড আবার মাইন্ড করবে। সবচেয়ে বড় কথা, অন্যের ফোন ইউজ করতে আমার খারাপ লাগে। যাক ওসব, আমি রাখছি এখন। তুমি বলেছিলে আজকে সারারাত কথা বলবা। আন্টির ফোনটা নিয়ে আসো না। সরি, পারবো না। অন্যের ফোন দিয়ে কথা বলতে ভালো লাগে না, রাখছি। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। মিশু ফোন কেটে দিল হুট করে। মনটাই খারাপ হয়ে গেল মেঘালয়ের। মেয়েটা কত সুন্দর চঞ্চল কণ্ঠে বলেছিল সারারাত কথা বলবে। মেঘালয় বিছানা থেকে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বুথে ঢুকে কাজ সেরে সোজা মার্কেটে চলে এলো। চমৎকার একটা ফোন কিনে নিল মিশুর জন্য। তারপর ফুলের দোকানে গিয়ে অনেকগুলো ফুল কিনে একটা কার্ড সহ এক ছেলেকে দিয়ে আসলো। পরদিন সকালে মিশুর ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। এত সকালে এই বাড়িতে কেউ ওঠে না। কিন্তু এই সকাল সকাল কে এসেছে কে জানে। মিশু চোখ কচলাতে কচলাতে উঠে এসে দরজা খুলল। দরজা খুলতেই বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল মিশুর। অনেকগুলো রঙিন ফুল দেখে মনটাও রঙিন হয়ে উঠল। ও উৎফুল্ল হয়ে বলল, এত সুন্দর ফুল। ছেলেটি বলল, এই বাড়িতে মিশু নামের কেউ আছেন? এগুলো তার জন্য।
মিশুর মুখটা আরো উজ্জ্বল হয়ে উঠল খুশিতে। এত সুন্দর রঙিন ফুলগুলো ওর জন্য। উত্তেজিত হয়ে ফুলগুলো নিতে নিতে বলল, আমিই মিশু। এগুলো কে পাঠিয়েছে? ফুলের উপরে এই গিফট প্যাকে লেখা আছে সব। ধন্যবাদ। মিশুর উত্তেজনা বেড়ে যাচ্ছে। এই শহরে ওর এমন কোনো শুভাকাঙ্ক্ষী নেই যে এরকম ফুল সমেত গিফট পাঠাবে। ফুলগুলো নিয়ে রুমে চলে এলো। উপরে রাখা ছোট্ট প্যাকেটটা টান দিতেই একটা খামসহ উঠে এলো। আগে প্যাকেটটা খুলল মিশু। খুলতেই চমৎকার ফোনটা দেখে চোখ দুটো চিকচিক করে উঠল। ফোন। মুখ তুলে সামনের দিকে তাকিয়ে চোখ পিটপিট করল মিশু। মেঘালয় কি তাহলে আজকে রাতেও ঘুমাতে পারেনি? চোখে পানি আসতে চাইছে। আনমনা হয়ে খামটা খুলল মিশু। মেঘালয়ের হাতের লেখা চোখে পড়ল, সিম লাগিয়ে দিয়েছি, নাম্বারও সেভ করে দিয়েছি। ফোনটা অন করে কল দিয়ে ঘুম ভাঙাও আমার। অপেক্ষায় আছি। অন্যরকম একটা বিষণ্ণতা এসে ভর করল মনে। একই সাথে বিষণ্ণতা ও আনন্দ। চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে। কাপা কাপা হাতে ফোনটা অন করল মিশু। স্ক্রিনে মেঘালয়ের ছবি দেখে আর কান্না সামলাতে পারল না। ফোনটা বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। চোখ মুছে দ্রুত কল দিল মেঘালয়ের নাম্বারে। প্রথমবার রিং হয়ে কেটে গেল। দ্বিতীয়বারের বেলায় রিসিভ হলো কলটা। মিশু কাপা কাপা গলায় বলল, এটার কি দরকার ছিল? মেঘালয়ের ঘুম জড়ানো গলা শোনা গেল, মিশু। এত সুন্দর করে কেউ ডাকতে পারে? শুনেই তো মন খারাপ ভাবটা দূর হয়ে যাচ্ছে। মিশু বলল, ঘুম ভাঙালাম। ঘুম ভাঙানোর জন্যই তো এত সকাল সকাল ফোনটা পাঠাতে বলেছি। এটার কি দরকার ছিল? চুপ, কাছে আসো তো। তোমাকে না কতবার বলেছি, আমি যতক্ষণ বিছানায় থাকব ততক্ষণ উঠবা না আমাকে ফেলে। আহা, এভাবে কেউ বলে? আমার কান্না পায়। আসো আরেকটু কাদাই। তোমার নিচের ঠোঁটটা খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করছে মিশু। মিশু শিউরে উঠল। এমনিতেই ঘুম জড়ানো গলা, তার উপর যদি এভাবে বলে, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় না? লাজুক স্বরে মিশু বলল, কি বলছেন এসব? চুপ করো তো। কাছে আসো। তোমার গলায় মুখ ডুবিয়ে দিয়ে শরীরের ঘ্রাণ নিব। আসো না। প্লিজ থামুন। ঘুমের ঘোরে উল্টা পাল্টা বলছেন। ঘুমের আদরে চুমু খেতে খুব ভালো লাগে। ঠোঁটে ঠোঁটে কথা হয়। ঠোঁটের ভেতরে, ঘুমের আদরে। মিশুর হার্টবিট বাড়তে আরম্ভ করেছে। মেঘালয় এসব কি শুরু করল হঠাৎ করে? ঘুমের ঘোরে সে এসব বলে? আগে জানা ছিল না মিশুর। একদিকে মজা লাগছে, অন্যদিকে লজ্জা। মিশু বলল, উঠবেন কখন? চা এনেছ? না, গরুর মুত এনেছি। রেগে হাত পা ছোড়াছুড়ি শুরু করল মেঘালয়। ফোঁস করে বলল, ধেত, দিল তো আরামটা নষ্ট করে। কি সুন্দর ইম্যাজিন করছিলাম তোমাকে কাছে পেয়ে... পাজি মেয়ে, ফোন রাখো। হেসে উঠল মিশু। হাসি থামিয়ে বলল, রাখব? রেখে দেখ দেখি কত বড় সাহস। তুলে আছাড় মারব পুচকে বাচ্চাটাকে। বাহ, একটু আগেই তো আদরে গলায় কাছে ডাকছিলেন। আদরে আদরে বাদর বানাচ্ছি। একটা সকালও তোমাকে ছাড়া শুরু করতে ইচ্ছে করে না। এত কষ্ট কেন দিচ্ছ আমায়? ভালোবাসা বাড়াচ্ছি। আপনার নেক্সট প্ল্যান কি? 10 বছর পর বাচ্চা নিব। বাচ্চা না হলে নাই। আমার মিশু পিচ্ছিটাকে 10 বছর কোলে নিয়ে থাকব। এর ভাগ কাউকে দেয়া যাবে না। ধুর।
কি খারাপ একটা লোক। আমি জানতে চেয়েছি এখন কি করার প্ল্যান করছেন? হানিমুন কোথায় যাব? আপনি দেখছি দারুণ দুষ্টু। আমি এসব জানতে চাইনি। আপনার প্রফেশন সম্পর্কে জানতে চাচ্ছি। মেঘালয় একটা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, ওহ আচ্ছা। অফিসে বসবো ভাবছি। বিজনেসটা দেখাশোনা শুরু করি। আর কক্সবাজারে একটা নতুন রিসোর্ট হচ্ছে, সেটাতে শেয়ার দিতে বলছে। দিব? এগুলার আমি কি বুঝি? আপনার ইচ্ছা। জানেন আপনার ঘুম জড়ানো কণ্ঠটা অস্থির লাগছে শুনতে। জানি। অয়ন্তিকা বলেছে। রেগে গেল মিশু। রাগে গজরাতে গজরাতে বলল, আমি তো আপনাকে ছেড়েই দিয়েছি। এখন ওই মেয়ের সাথে প্রেম করুন যান। ওকে বিয়ে করে ফেলুন। আমার সাথে ভুলেও যোগাযোগ করবেন না। বাই ফর এভার। বলেই টুক করে লাইন কেটে দিল মিশু। কেটে দিয়ে এক মুহূর্ত দেরি না করে ফোন এয়ারপ্লেন মুড করে রাখল। এখন বুঝুক কেমন মজা। মেঘালয় বারবার ফোন দিয়ে বন্ধ পেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। গালে হাত দিয়ে বলল, আপাতত এভাবেই খুনসুটিময় প্রেম চালাতে হবে। 60। মিশু ফ্রেশ হয়ে এক্সারসাইজ করতে লেগে গেল। কয়টা দিন ব্যায়াম করা হয়নি। শরীরটা ভারী ভারী লাগছে। 1 ঘন্টা সময় নিয়ে ব্যায়াম করল ও। মিফতা ওর ব্যায়াম করা দেখে বলল, তোর যা ওয়েট, আবার ব্যায়াম করছিস কেন? শরীরটা ফিট রাখতে। ব্যায়াম কি শুধু ওজন কমাতেই করে? সুস্থতার জন্যও করতে হয়। চল জিমে যাই তোকে নিয়ে। 2 ঘন্টা সব ধরনের ব্যায়াম করবি। আকর্ষণীয় ফিগার গড়ে উঠবে। মিশু একটু ভেবে বলল, আচ্ছা চল। ব্রেকফাস্টের পর যাই। জিমন্যাসিয়ামে সময় কাটিয়ে বিকেলের দিকে বাসায় ফিরল ওরা। বেশ উদ্দীপনা কাজ করছে মিশুর ভেতরে। অনেক ভালো ও লাগছে শরীরটা। বেশ ঝরঝরে লাগছে। গোসলের পর একটা লম্বা ঘুম দিল। ঘুম থেকে উঠে কফি খেতে খেতে একটা বই নিয়ে বসল। সন্ধ্যা পেরিয়ে গেছে ইতিমধ্যেই। মিফতা এসে মিশুর পাশে বসে বলল, কি রে কি পড়ছিস? দ্য ভিঞ্চি কোড বইটা। অসম্ভব সুন্দর রে আপু। তোর বুক শেলফে অনেক বই। আমি সব বই পড়ে ফেলব। হুম পড়। ভাইয়ার সাথে আরও কথা হয়েছে? মিশু চমকে উঠল। সকালে ফোনটা এয়ারপ্লেন মুডে রাখার পর আর জেনারেল মুড করা হয়নি। ছেলেটা বোধহয় সারাদিন কল দিয়েছে। ধেত, কি যে করি না আমি। মিশু ফোনটা নিয়ে এয়ারপ্লেন মুড অফ করে দিল। তারপর মিফতাকে বলল, খুব ভালো রে মানুষটা। মিফতা বলল, সেটা তো বুঝেই গেছি। নয়তো আইফোন পাঠিয়ে দেয়। এনিওয়ে, তোর ফোনটা কিন্তু জোশ হইছে। আর আমার মানুষটা? হিংসে হচ্ছে হিংসে। মানুষটাকে হারাতে দিস না মিশু, নয়তো অনেক বড় কিছু হারিয়ে ফেলবি। কোনো দিনও পারবি না সুখী হতে। মিশু আনমনা হয়ে গেল। মানুষটাকে সন্তুষ্ট করার জন্যই তো এত কিছু। মিশু তো নিজেকে নিয়েই খুশি ছিল। সেই মানুষটার পাশে দাঁড়ালে যেন মানায়, মানুষটা যেন সবসময় প্রশান্তি নিয়ে মিশুর সাথে চলাফেরা করতে পারে, সেজন্যই এত কিছু করছে মিশু। মেঘ যেন মন থেকে খুশি থাকে। একটা স্মার্ট ছেলে সবসময় স্মার্ট মেয়েকেই চাইবে, এটাই স্বাভাবিক। মেঘের যেন কখনো মন খারাপ না হয় ওকে নিয়ে, তাই তো এত কষ্ট স্বীকার করছে ও। এমন সময় ফোনটা বেজে উঠল। মিফতা হেসে বলল, তোর মানুষটা ফোন দিয়েছে। নিশ্চয়ই সারাদিন কল দিয়েছিল। মিফতা হাসতে হাসতে উঠে চলে গেল। ফোন রিসিভ করে চুপ করে রইল মিশু। মেঘালয় উত্তেজিত কণ্ঠে বলল, থাপ্পড় চেনো?
চিনি। আমাদের এলাকার এক লোকের নাম চর, তার ভাইয়ের নাম থাপ্পড়। মজা নিচ্ছ? হ্যাঁ, নিচ্ছি। খুব মজা পাচ্ছি। আই লাভ ইউ মিশু। মিশু চমকে উঠল। এই প্রথম মেঘালয়ের কণ্ঠে এই কথাটা। হৃদস্পন্দন বেড়ে গেল টুপ করে। নিঃশ্বাস দ্রুত হতে লাগল। কাঁপা কাঁপা গলায় মিশু বলল, আপনি পাগল হয়ে গেছেন। মেঘালয়ের ঝটপট উত্তর, যে ভালোবাসায় পাগলামি থাকবে না, সেটাকে ভালোবাসা বলে না। ভালোবাসলে যে কেউ পাগল হতে বাধ্য। যারা হবে না, তারা প্রেমিকই নয়। হয়েছে। এতদিন স্বামী ছিলেন, আজকে প্রেমিক হয়ে গেছেন। তুমি দূরে গিয়ে ভালোই হলো। ধীরে ধীরে প্রেমে পড়ছি, সারাক্ষণ মাথায় ঘুরপাক খাচ্ছ। এটার দরকার ছিল। হুম। মিশু এখন গুড গার্ল, সে সঠিক কাজটাই করে। মেঘালয় সমর্থন করে বলল, হুম মিশু। তুমি দূরে না গেলে এভাবে তোমাকে ফিল করতেই পারতাম না। তোমার জন্য বুকটা কিভাবে ফাটে বুঝাতে পারবো না। সবসময় ছটফট লাগে, দেখতে ইচ্ছে করে। তোমার কাছে ছুটে চলে যেতে ইচ্ছে করে। প্রেমে পড়লে এমন হয়। মেঘালয় হাসল। হাসতে হাসতে বলল, এই মেয়ে, প্রেম করবি আমার সাথে? হুহ, আপনি একটা খারাপ ছেলে। আপনার মতো ছেলের সাথে আমি প্রেম করি না। আহারে, বালিকা রাজি হয়ে যাও না। আর কতদিন কোলবালিশের সাথে লটার পটর করব? যতদিন ইচ্ছে। আমি প্রেম করব না। আমি বাচ্চা মানুষ। আগে বড় হই তারপর। বাচ্চা? তুমি বাচ্চা? এরপর কাছে পেলে বাচ্চার মা থাক, বাকিটা আর বললাম না। শিউরে উঠল মিশু। লজ্জায় নীল হতে শুরু করল। এত লজ্জা লাগছে যে ইচ্ছে করছে বালিশের তুলার ভেতর মাথাটা ঢুকিয়ে দেই। নীল থেকে গাঢ় নীল হয়ে যাচ্ছে। মেঘালয় বলল, আহারে, সে কি লজ্জা। লাজুক মুখটা দেখাও তো দেখি। ভিডিও কল দিই? না। আমি যতদিন চাইব না, ততদিন নো মুখ দেখা দেখি। এরপর খুনসুটিময় ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া চলতেই লাগল রাত 11টা অবধি। দুজনে একসাথেই খাবার খেতে চলে গেল। খাবার খেয়ে আসার পর আবারও শুরু হলো ফোনালাপ। রাত 3টা পর্যন্ত ফোনালাপ চলল। মুহূর্তগুলো যেন সুখে রাঙা হয়ে উঠেছে। কাছে থাকার এক ধরনের সুখ, দূরে থেকে ফোনে ফোনে খুনসুটির আরেক রকম সুখ। ফোন রাখার পর তাকে অনুভব করে মিটিমিটি হাসা। সুন্দর একটা মুহূর্ত কাটছে দুজনের। 61 পরদিন জিমে এসে মৌনির সাথে দেখা হয়ে গেল মিশুর। মৌনি অনেকক্ষণ কথাই বলতে পারল না মিশুকে দেখে। বুকে চেপে ধরে আদুরে গলায় বলল, বাচ্চাটা কেমন আছিস তুই? মিশু হেসে বলল, ভালো আছি আপু। তুমি? ভালো রে। তোদের এসব শুনে খুব কষ্ট পেয়েছিলাম। রাতে যখন দেখলাম ভাইয়া সারারাত ফোনে প্রেম করছে আর হাসছে, তখন তো মহা খুশি হয়েছি। তুই 3টায় ফোন রাখার পর তো বাকি রাতটা আমি আর ভাইয়া গল্প করেই কাটালাম। মিশু লাজুক স্বরে বলল, কি করব বলো? চেয়েছিলাম যোগাযোগ একেবারে বন্ধ করে দিতে। ও ফোন দিল, আমি কি কথা না বলে থাকতে পারি? হুম, চালিয়ে যা। আমি তো পাশে আছি। তবে আমাদের বাসায় থেকেও ভালো কিছু করলে কোনো সমস্যা ছিল না। অযথা মেঘকে দূরে সরিয়ে রেখেছিস। মিশু একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আসলে তোমাদের বাসায় থেকে কিছু করলে তার ক্রেডিট তোমার ফ্যামিলি নেবে। আমি চাই আমার একার শক্তিতে কিছু করতে। কি করার চিন্তা ভাবনা করছিস? আপাতত রেস্ট নিচ্ছি। ধীরে সুস্থে ভাবব। দুজনে কথা বলতে বলতে ব্যায়াম শুরু করল।
শেষ করার পর সোফায় বসে রেস্ট নিচ্ছিল। মৌনি জানতে চাইল এখন কোথায় যাবে। মিশু উত্তরে বলল, একবার পার্লারে যাব মিফতা আপুর সাথে, তারপর বাসায়। মৌনি বলল, পার্লারে তুই কিছু করবি নাকি? মিশু কৌতূহলী হয়ে জানতে চাইল, কেন? মৌনি মিশুকে বুঝিয়ে বলল, তুই ন্যাচারাল মেয়ে, ভুলেও শহুরে ফ্যাশন গায়ে মাখতে গিয়ে ন্যাচারাল লুকটাকে নষ্ট করিস না। পার্লারে রেগুলার গেলে একদম কৃত্রিম লুক চলে আসবে। তোর আপত্তি না থাকলে আমি তোকে একজন ভালো বিউটিশিয়ানের কাছে নিয়ে যাব। কিভাবে স্কিন ন্যাচারালি সুন্দর রাখা যায়, চেহারার উপর যে ধুলাবালি পড়ে সেটার ময়লা কাটাতে হয় কিভাবে, এগুলো জানলেই হবে। ন্যাচারাল থাকবি, সুন্দর থাকবি। আর ফ্যাশন বিশেষজ্ঞ এক ফ্রেন্ড আছে, ওর কাছে জেনে নিবি তোর হাইট ও ওয়েটের সাথে মানানসই হবে কোনো ধরনের ড্রেস। গায়ের কালারের সাথে যে রংটা ফুটবে সেটাও জেনে নিবি। এইগুলো করতে পারলেই এনাফ। নো ফেসিয়াল, নো হেয়ার কালার, নো এক্সট্রা মডার্ন। অলওয়েজ বি ন্যাচারাল। মিশু চঞ্চল ভঙ্গিতে মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। কবে যাব? আগামীকাল বিকেলে যাব। তোমার ভাইকে এসব বলবে না কিন্তু। মৌনি মুচকি হেসে বলল, আচ্ছা বাবা, বলবো না। ৬২। মিশু ঘুম থেকে উঠে ভূত দেখার মতো লাফিয়ে উঠল। শাশুড়ি মা বসে আছেন সামনে। ভুল দেখছি না তো? ও চোখ কচলাতে কচলাতে বলল, আপনি। উনি মুচকি হেসে মিশুকে বুকে জড়িয়ে ধরলেন। আচমকা এভাবে ঝাপটে ধরায় হকচকিয়ে গেল মিশু। অনেকক্ষণ সময় লাগল নিজেকে সামলে নিতে। বলল, মা আপনি এসেছেন। মা বললেন, আমার মেয়ে না? আমি কি মেয়েকে দূরে রাখতে পারি? স্বপ্নের মতো লাগছিল মিশুর। তবুও এতদিনের জমিয়ে রাখা সমস্ত রাগ, অভিমান, ক্ষোভ, জেদ সবকিছু নিমেষেই মিলিয়ে গেল। উনি যখন চুলে হাত বুলাতে বুলাতে বললেন, মায়ের উপর রাগ করিস না রে সোনা। মায়েরা ছেলে মেয়ের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। মেঘকে কষ্ট পেতে দেখে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, তাই বলে কি রাগ করে আছিস? মিশু কোনো মতে বলল, আপনি তো ঠিকই বলেছিলেন। আহারে সোনা মা আমার, রাগ করিস না প্লিজ। এই তোর মা তোকে বুকে জড়িয়ে ধরেছে। তুই কি তোর মায়ের উপর রাগ করতে পারিস? শাশুড়ির এমন কথা শুনে চোখে পানি এসে গেল মিশুর। ঝাপটে ধরে বলল, আপনাকে আমি অনেক ভালোবাসি মা, কিন্তু আপনার কথাগুলো আমাকে অনেক কষ্ট দিয়েছে। খুব রাগ উঠেছিল আমার, বিশ্বাস করুন। বুঝি রে। মেঘ আর মৌনি আমাকে বলেছে তুই কতটা জেদ নিয়ে আছিস। হ্যাঁ, আপনার মেয়েকে কেউ এভাবে বললে আপনি কি চাইতেন না মেয়েটা যোগ্য জবাব দিক? আচ্ছা বাবা, সরি। এই কান ধরলাম। মিশুকে ছেড়ে দিয়ে উনি কান ধরলেন দুহাতে। মিশু হেসে ফেলল এবারে। হাসতে হাসতে বললেন, আপনি দেখি দারুণ স্মার্ট। আমাকে তুমি করেই বলিস, অসুবিধা নেই। হ্যাঁ, আমি অনেক স্মার্ট। আমি আসলে ন্যাকা টাইপের প্রেমিকা ছিলাম। তোর শ্বশুর রোজ আমার জন্য ১-১.৫ ঘন্টা অপেক্ষা করত আর আমি দেরিতে গিয়ে কান ধরে তার রাগ ভাঙাতাম। এই অভ্যেস এখনো আছে। মিশু হেসে বলল, আপনি অনেক ফ্রি। হ্যাঁ, আমি হচ্ছি এই যুগের শাশুড়িদের আদর্শ। ঠিক না? হা হা হা, একদম ঠিক। বসুন, আপনাকে চা এনে দিই। মা মিশুকে কোলের উপর টেনে নিয়ে বললেন, আমার কোলে মাথা দিয়ে শুয়ে থাক। চা পরে খাবো, আগে তোকে দুটো কথা বলি। উনি জোর করে মিশুর মাথাটা টেনে নিলেন কোলের উপর। তারপর মিশুর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, বিয়েতে কি শাড়ি নিবি নাকি লেহেঙ্গা? চমকে উঠল মিশু। বিয়ে মানে?
স্বপ্ন দেখছি না তো। ও অবাক হয়ে বলল, আমার হাতে একটা চিমটি কাটুন তো। আমি কি এখনো ঘুমে আছি? মা হেসে মিশুর চুলে হাত বুলাতে বুলাতে বললেন, স্বপ্নে কি গন্ধ পাওয়া যায়? অনুভব কর তো আমার শরীরের গন্ধ। মিশু চোখ বন্ধ করে মায়ের শরীরের গন্ধ অনুভব করল। তারপর বিস্ময়ে অনেকক্ষণ কথা বলতে পারল না। কিছুক্ষণ থমকে থাকার পর বলল, মা গো। শাশুড়ি মিষ্টি স্বরে বললেন, বিয়ের শপিং করতে যাবি কবে? নাকি বিয়ের তারিখটাও ভুলে গিয়েছিস শুনি? তুই তো বড্ড আত্মভোলা। হয়তো তারিখটাও মনে নেই, তাই না? আসছে 15 তারিখ তোর আর আমার ছেলেটার বিয়ে। আমার ছেলেকে ভুলে যাসনি তো আবার? মিশুর চোখে পানি এসে গেল। অনেক ক্ষোভ নিয়ে ও চলে এসেছিল। চেয়েছিল বিয়েটা ক্যান্সেল করে দিতে। কিন্তু এভাবে বললে কি ফিরিয়ে দেয়া যায় কাউকে? এখন তো মহা ঝামেলায় পড়া গেল। শাশুড়ি মা বললেন, আমার উপর রাগ করে নিজেকে কষ্ট দিস না। বিয়ের কার্ড অলরেডি অনেকের কাছে পৌঁছে গেছে। তোর বাবাকে ফোন দিয়েছিলাম। উনি বলেছেন তুই নাকি বিয়ে করবি না। বিয়ে তো হয়েই গেছে, না করার আবার কি আছে বল? আমার রাগ মেঘের উপরে ঝেড়ে লাভ আছে? মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রংপুরে আমাদের বাসাতেও বিয়ের আয়োজন জোরেশোরে শুরু হয়েছিল। আমিই বাবাকে না করে দিয়েছিলাম রাগের বশে। আমাদের অনেক রিলেটিভ জানে বিয়েটা হচ্ছে। তারা কি ভাববে এই জেদের কথা শুনলে? সবাই হাসাহাসি করবে রে মা। রাগটা ভুলে যা। তুই এখন আমার মেয়ে। আমার মেয়েকে আমি আমার পরিবারের মতো করেই অন্যের সামনে উপস্থাপন করব, যাতে কেউ কিছু বলতে না পারে। মিশু চমকে উঠে তাকিয়ে রইল শাশুড়ির দিকে। ঘুম থেকে উঠেই এরকম সারপ্রাইজ পাবে কল্পনাও করেনি। উনি খুব গুছিয়ে কথাগুলো বলছেন। মিশু বলল, আপনি যা বলেছিলেন ঠিকই বলেছিলেন। আহা, আবার রাগ করছিস কেন? বিয়ের সমস্ত আয়োজন হয়ে গেছে। এখন তুই না বললে সবাই কি বলবে? এরকম পাগলামি করতে হয় না রে মা। তোরা বাচ্চা মানুষ, ভুল করলে সেটা শুধরে দেওয়ার দায়িত্ব তো আমাদেরই, তাই না? মিশু চুপ করে রইল। আসলে ও এখন যা করতে চেয়েছে সেটা করার জন্য সময়ের প্রয়োজন। সময়ের সাথে সাথে সুযোগেরও। নিজের লক্ষ্যে পৌঁছানোর পর শ্বশুরবাড়ি যেতে চাইলে তখন শাশুড়ি মা যদি এমন করে ভালো না বাসে? এখন ওদেরকে জেদ দেখিয়ে বিয়েটা ক্যান্সেল করলে পরে আজীবন এই ভালোবাসাটুকুর জন্য পস্তাতে হবে। কি যে করা যায় এখন? মিশু বলল, আপনার ছেলের সাথে কথা বলেছিলেন? না, প্রয়োজন মনে করিনি। তোমরা দুজন দুজনকে ভালোবাসো। বিয়েটা ভাঙতে চাইছ জেদের বশে। এটাকে আমরা সাপোর্ট করতে পারি না। আজকে যদি বিয়েটা না মেনে নিতাম তাহলে কি দুজনেই কষ্ট পেতে না? মিশু কিছু বলল না। ওনার কথায় যুক্তি আছে। এভাবে গোধরে থাকা যাবে না। মাথা ঝাঁকিয়ে বলল, আমি বিয়ে না করে কোথায় যাব? আপনি আমাকে ফিরিয়ে দিল সেটাকে বলে স্বাভাবিক, আর আমি আজ আপনাকে ফিরিয়ে দিল সবাই বলবে বেয়াদবি। আপনি মা হয়ে সন্তানকে অপমান করতে পারেন, কিন্তু আপনাকে অপমান করার সাধ্য আমার নেই। মিশুর জবাবে বর্ষা আহমেদের রেগে যাওয়ার কথা, কিন্তু উনি রাগের বদলে দারুণ খুশি হলেন। কারণ মিশুর উত্তরটা খুব চমৎকার ছিল আর ওনার খুবই ভালো লেগেছে। মনেমনে বললেন, বাহ, বাচ্চাটা তো দারুণ স্মার্ট। তারপর হেসে বললেন, আহা, বাচ্চাটা কান ধরেছি তো। তবুও রাগ করে থাকবি? না, রাগ শেষ। আপনি নিয়ে যেতে চাইলে আমি এখনই আপনার সাথে যাব। কিন্তু একটা কথা বলবো? সময়ের প্রয়োজনে আপনি আমাকে এত আদর দেখিয়ে নিয়ে যাচ্ছেন।
কয়েকদিন গেলে এই আমাকেই আপনার অসহ্য লাগবে না? এটাও তো স্বাভাবিক। ভালোবাসা সবসময় থাকে না। আর একটা কথা প্রচলিত আছে, পর কখনো আপন হয় না। বর্ষা আহমেদ মিষ্টি করে হেসে বললেন, সেদিনকার কথাগুলো খুব লেগেছিল তাই না? তাই আজকে খুব কড়া করে উত্তর দিচ্ছিস। পর কখনো আপন হয় না এটা যেমন সত্যি, তেমনি মায়ের মতো শাশুড়িকে হুট করে পরও বলা যায় না এটাও সত্যি। আমি তোকে কখনো পর মনে করিনি সেটা তুই জানিস। আমার জায়গায় তুই থাকলে সেদিন তুইও ওরকম বিহেভই করতিস। মিশু একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনার জায়গা থেকে আপনি ঠিক, আমার জায়গা থেকে আমি ঠিক। আর এখন সবচেয়ে ঠিক কাজটা হচ্ছে ভালোমতো বিয়েটা করে নেয়া। কারণ আমার আব্বু অনেক টাকা পয়সা খরচ করে বিয়ের আয়োজন করেছে। আপনারাও করেছেন। সবচেয়ে বড় কথা, আমি থাকতে পারলেও মেঘমনি আমাকে ছাড়া থাকতে কষ্ট পাবে অনেক। এখন বিয়েটা ক্যান্সেল করলে ভবিষ্যতে আপনার বাসায় ওঠাটা অনেক সময়ের ব্যাপার। অতদিন মেঘমনির মতো একটা মানুষকে কষ্ট দেওয়ার সাহস আমার নেই। বর্ষা আহমেদ মুগ্ধ হচ্ছেন মিশুর জবাবে। উনি মুচকি হেসে বললেন, মেঘমনি। বাহ, সুন্দর একটা নাম দিয়েছিস আমার ছেলেটার। আমি যাব মা। কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। আপনার কাছে কয়েকদিন পর অসহ্য হয়ে যাব না তো? যদি অসহ্য হয়ে যাস, তাহলে মেঘকে নিয়ে আলাদা ফ্ল্যাটে গিয়ে উঠিস। আমার ছেলেকে পুরোপুরি আমার থেকে আলাদা করে দিস। এটাই হবে আমার শাস্তি। মিশু অবাক হয়ে বলল, মা, আপনি সত্যিই অনেক স্মার্ট তাই তো? হা হা হা। ওসব বাদ দে, এখন তুই আমার সাথে আমাদের বাসায় যাবি। মিশু বলল, যাব। আপনি রেস্ট করুন কিছুক্ষণ। আন্টি আপনাকে না খেয়ে যেতেই দিবে না। 63। রাত 9:30। মিশু মেঘালয়ের রুমে বসে আছে। বিকেলে এসেছে এ বাড়িতে। মেঘালয় তখন অফিসে ছিল। অফিসের পর ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে গেছে। মেঘ জানে বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। বাসায় মিশু এসেছে সেটা জানেই না বেচারা। আজ বাসায় আসলে দারুণ একটা চমক হবে ওর জন্য। এই সুযোগে মিশু শাড়ি পরে, শ্যাম্পু করা চুলগুলো ছেড়ে দিয়ে কপালে একটা কালো টিপ দিল। এই একটা কালো টিপই যথেষ্ট মেঘালয়কে মাতাল করার জন্য। এতদিন পর মিশুকে দেখতে পেলে এমনিতেই কান্না করে দিবে মেঘালয়ে। তাও আবার নিজের বাসায়, নিজের রুমে, বিয়েটাও ফাইনালি হতে চলেছে। উফ, ছেলেটা যে কি পরিমাণ খুশি হবে ভেবেই ভালো লাগছে মিশুর। 10টায় সবাই একসাথে ডিনার করে যে যার মতো চলে গেল। মিশুকে শাড়ি পরতে দেখে শাশুড়ি মা নিজে থেকেই বললেন, এই যে রাজকুমারী, আমরা গিয়ে শুয়ে পড়লাম। মেঘালয় আসলে দরজা খুলে দিও আর খাবার দিও ওকে। মিশু মাথা নেড়ে বলল, আচ্ছা। শাশুড়ি মা মিশুকে কাছে টেনে নিয়ে বললেন, প্ল্যানিংয়ের ব্যাপারে কি করছিস তোরা? মিশু অবাক হয়ে বলল, কিসের ফ্যামিলি প্ল্যানিং? লজ্জায় নীল হয়ে উঠল মিশু। মাথাটা নিচু করে থুতনিটা গলার সাথে লাগিয়ে ফেলল। বর্ষা আহমেদ বললেন, ওরে বাবা কি লজ্জা! আমাকে শাশুড়ি ভাবতে হবে না। আমি একজন ডক্টর। খোলামেলা সবকিছু আমার সাথে আলাপ করতে পারিস। শোন, তোর বাবার সাথে ডেকোরেশন নিয়ে আলাপ আছে। এইগুলা নিয়ে কালকে কথা বলবো। তোকে এখন একটা ট্যাবলেট দিচ্ছি, এটা খেয়ে নিশ্চিত কর আমায়। মিশু লাজুক স্বরে বলল, আমার লজ্জা লাগছে। ওরে আমার লজ্জাবতী রে! বয়স তো কেবল 18 না 19। 22-এর আগে কনসিভ করতে দিব না। তার উপর তোর যা শরীর, নিজেই এক বাচ্চা,
বাচ্চা সামলাবি কি করে? মিশু নীল থেকে গাঢ় নীল হতে শুরু করেছে। মা বললেন, শোন, এইগুলা মোটেও লজ্জা পাবার মতো বিষয় নয়। তোর যা ওয়েট আর যে বাচ্চার মতো শরীর। এখন মা হলে বাচ্চা হওয়ার সময় হয় তুই মরবি না হয় বাচ্চা মরবে। আমাদের দেশের যা অবস্থা, থাক ওসব। আমি এগুলো বুঝি না মা। আমি এখনই বিয়ে করতে চাইনি। বিয়েটা তো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। সেজন্য তোমরা তো আর ভালোবাসা বাসি অফ রাখবা না। আমিও আমার ছেলেকে এত বাচ্চা মেয়ের সাথে বিয়ে দিতাম না। আহা, আপনার মতো শাশুড়ি যদি প্রতি ঘরে ঘরে হতো। বলেছি তো, আমি এ যুগের শাশুড়িদের আদর্শ। হা হা হা। মিশু রুমে এসে ফোন দিল মেঘালয়ের নাম্বারে। মেঘালয় রিসিভ করে বলল, সরি গো, সন্ধ্যায় ফোন দিয়েছিলে কিন্তু ব্যাক দিতে পারিনি। বহুদিন পর ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছি। আমার বিয়েটা ওদের কাছে স্বপ্নের মতো এখনো। বিয়ের গল্প শোনাচ্ছেন ওদেরকে? আমাদের ট্রেন থেকে নামা, ট্রাকে ওঠা, নদীতে ভাসা, লোকজন ধরে বেঁধে বিয়ে দেয়া, হা হা হা। কি যে আজগুবি ব্যাপার। আমি কল্পনাও করিনি গ্রামের মানুষজন ওরকম। হয়েছে। রাত তো অনেক হলো, বাসায় ফিরবেন কখন? আজকে তো বাসায় ফিরব না। ফ্রেন্ডরা একসাথে একটা পার্টি টার্টি দেই ভাবছি। নিমেষে মনটা খারাপ হয়ে গেল মিশুর। বাসায় ফিরবে না আজকে? এত আগ্রহ নিয়ে বসে আছে মেয়েটা। ও যে বাসায় এসেছে সেটা বলাও যাবে না মেঘকে, বললে তো সারপ্রাইজটাই থাকবে না। ধেত, ভালো লাগে না। মেঘালয় বলল, ডিনার করেছ? মিশু নিশ্চুপ। মেঘালয় আবারও জিজ্ঞেস করল। মিশু বলল, আমি একটু পরে ফোন দিচ্ছি। ফোনটা কেটে চলে এলো মৌনির রুমে। মুখটা কাচুমাচু করে বলল, মেঘমণি নাকি আজ বাসায় ফিরবে না আপু? মিশুর মুখের দিকে তাকিয়ে মৌনি হাসল। মেঘালয়কে ফোন দিয়ে বলল বাসায় দ্রুত চলে আসতে, খুবই দরকার। মেঘালয় তৎক্ষণাৎ বলল, এক্ষুনি আসছি। নাচতে নাচতে রুমের দিকে ছুটে গেল মিশু। অধীর আগ্রহে বসে রইল মেঘালয়ের জন্য। কলিং বেল বাজতেই মৌনি এসে দরজা খুলে দিয়ে বলল, তোর রুমে যা, আমি আসছি। জরুরি কথা আছে। মেঘালয় কৌতূহলী হয়ে রুমে চলে এলো। রুমে ঢোকামাত্রই কেউ একজন পিছনে শার্ট খামচি দিয়ে ধরে দেয়ালের দিকে টেনে নিল। পিছন ফিরতেই দুহাতে গলা পেঁচিয়ে ধরল মেঘালয়ের। গলা ধরে হাতের মুঠোয় চুল খামচে ধরে ক্রমশ কাছে টেনে নিতে লাগল। এত দ্রুত ঘটে গেল যে খেই হারিয়ে ফেলেছে মেঘালয়। কিন্তু মিশুর মুখটা দেখামাত্রই আনন্দে হৃৎপিণ্ড লাফিয়ে ওঠার জোগাড়। মুগ্ধ দৃষ্টিতে মিশুর দিকে তাকিয়েই মুখটা দুহাতে ধরল মেঘ। তারপর জড়িয়ে ধরল বুকে। এতদিন পর মিশুকে দেখে সত্যিই কান্না আসছে মেঘের। মিশু আবেশে চোখ বুজে জড়িয়ে ধরে রইল। মাঝে মাঝে মনে হয়, এই বুকেই পৃথিবীর সমস্ত সুখ লুকিয়ে আছে। চলবে।